এই যে হিন্দুদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস তার এই বিষয়টা নিয়ে আমার মনে হচ্ছে কেন জানি বাংলাদেশ অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিণতির দিকে যার সম্ভাবনা তৈরি করে ফেলছে। এবং এটাই যে খালি সরকারই করেছে তা না, এখন যারা অলিখিতভাবে ক্ষমতা ভোগ দখল করছে, যেমন এই যে বিএনপি জামাতেরা, এরাও কিন্তু জেনে হোক না জেনে হোক অথবা গোয়ার্থমি করে হোক গোটা দেশটাকে একটা বিপদের মধ্যে ঠেলে ফেলে দেওয়ার একটা বিশাল সম্ভাবনা তৈরি করছে। কেন এই কথা বলছি? আমরা তো জানি যে গত একটা তারিখে এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে কোর্টে তোলা হয়েছিল এবং তখন তার পক্ষে কিন্তু একটা আইনজীবীও দাঁড়ায়নি এবং এই অজুহাতে জজ তার কিন্তু কোনো ওই জামিন টামিন এগুলো মঞ্জুর করে নাই। এখন আমরা যেটা জানি যে প্রথমবার যখন তাকে কোর্টে তোলা হয়েছিল ওই যে কথিত যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে, তাই তো যে মামলা হয়েছিল, তো তখন কিন্তু তার পক্ষে 50-60 জন কিন্তু আইনজীবী দাঁড়িয়েছিল। তখনও কিন্তু তাকে ওই করে নাই, জামিন দেয় নাই। এখন কথা হচ্ছে পরবর্তীতে যখন তাকে আবারও কোর্টে তোলা হলো তখন একজনও উকিল তার পক্ষে দাঁড়ালো না। রহস্যটা কি? রহস্য কিন্তু সেটাও কিন্তু ওই কোর্ট জানে, সারা দেশবাসী জানে এবং সরকারও জানে। সেটা হলো এই যে জামাত বিএনপি পন্থী যে আইনজীবী ছিল তারা একেবারে কোর্ট প্রাঙ্গণে সেখানেই একেবারে ডিক্লারেশন দিল, কি একেবারে ডিক্লারেশন দিল, যদি কেউ চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো উকিল যদি দাঁড়ায় তাহলে তাকে গণপিটুনি দেওয়া হবে। এবং ঠিক সেই কারণে কোনো উকিল চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কিন্তু দাঁড়ায় নাই। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে ঢাকার হাইকোর্ট থেকে একজন লয়ার রবীন্দ্র ঘোষ মনে হয়, তো উনি আসলেন চিটাগাংয়ে। তো আইন হলো চিটাগাংয়ের স্থানীয় একজন উকিলের ওকালতনামা লাগবে, তাহলেই ঢাকা থেকে আসা উকিল চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে সওয়াল জবাব করতে পারবে। এখন স্থানীয় উকিল তো পাওয়া গেল না, কারণ যদি কেউ দেয় ওকালতনামা তাহলে তাকে গণপিটুনির শিকার হতে হবে। এখন কার ঘাড়ে কয়টা মাথা আছে বলেন? আর চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে তো কোনো মুসলিম উকিল দাঁড়াবে না, দাঁড়াবে তো হিন্দু উকিল, রাইট? তো এখন হিন্দুদের কি এত সাহস আছে যেখানে জামাত বিএনপির উকিলরা হুঙ্কার দিচ্ছে কেউ যদি তার পক্ষে দাঁড়ায় তাহলে তাকে গণপিটুনি দেওয়া হবে? এখন এই পরিস্থিতি বা এই বিষয়গুলো হোল ওয়ার্ল্ড এটা কিন্তু প্রসারিত হয়ে গেছে, কিন্তু সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে কোনো রকম কোনো নড়নচড়ন। এখন সামনে নাকি 2-1 দিনের মধ্যেই তাকে আবার কোর্টে হাজির করা হবে এবং তখন তার পক্ষে কোনো উকিল দাঁড়াবে কি না কে জানে। যদি না দাঁড়ায় তাহলে এ দায়িত্ব কাদের উপর বর্তাবে? সরকারের উপর বর্তাবে। সরকার কি জানে না যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো উকিল দাঁড়ালে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করবে বলে হুমকি দেওয়া হয়েছে? তাহলে এক্ষেত্রে সরকারের দায়িত্ব কি? যদি কোনো উকিল দাঁড়ায় অথবা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে, সরকারেরই তো এখন উকিল ম্যানেজ করে দেওয়া উচিত, তাই না? নিরাপত্তা দিয়ে। বিষয়টা এরকম না। এখন সরকার এই ধরনের কোনো চিন্তাভাবনা কিছু করছে কি না কে জানে। তো যদি কোনো পার্সোনাল উকিল যদি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যদি নাও দাঁড়ায় ভয়ে, তাহলে এখানে কিন্তু সরকারি একটা আইন আছে। কোনো আসামি যখন কোর্টে হাজির করা হয় এবং যদি সে কোনো কারণে তার উকিল জোগাড় করতে না পারে, অর্থাৎ তার হয়তো অর্থ কষ্ট আছে বা বিভিন্ন যে উকিলের ফি দিতে পারে না, তখন কিন্তু একটা বিধান আছে যে সরকারি একটা উকিল তার পক্ষে নিয়োগ করে দেয়। এটাকে বলা হয় যে স্টেট লয়ার। তো এবারও যদি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো লয়ার না পাওয়া যায়, অর্থাৎ কেউ যদি সাহস করে ওকালতনামা না দেয়, তাহলে সরকারের দায়িত্ব কি? ওই স্টেট লয়ার নিয়োগ করা না? এটা কি সরকার এই দায়িত্ব পালন করবে না? এখন সরকার কি তাহলে ওই জামাত বিএনপির উকিলরা যে হুঙ্কার দিয়েছিল সেই ভয়ে চুপসে যাবে? আর যদি যায় তাহলে এর পরিণতি কী হবে? পরিণতি এটা হবে যে বাংলাদেশ যে আসলেই একটা জঙ্গি সন্ত্রাসীদের আখড়া হয়ে গেছে, বাংলাদেশ যে সত্যি সত্যি একটা মৌলবাদীদের আখড়া হয়ে গেছে, এই ন্যারেটিভ যেটা নাকি প্রতিনিয়ত ভারতের মিডিয়াগুলো প্রচার করে যাচ্ছে এবং যে প্রচারণা গোটা পৃথিবীতে অলরেডি গ্রহণযোগ্য হয়ে গেছে, এবং ঠিক সেই কারণে আমরা ডোনাল্ড ট্রাম্পের টুইট এবং ব্রিটিশ পার্লামেন্টে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে যে প্রতিবেদন সেখানে দাখিল করা হয়েছিল, তাহলে এই সবগুলো কি সত্য প্রমাণিত হবে না?
এবং এই ব্রিটেন এবং আমেরিকা এই দুইটা দেশ যদি এরকম মানে স্বীকার করে বা স্বীকৃতি দেয় যে বাংলাদেশে আসলেই সংখ্যালঘুদের জীবন খুবই অনিরাপদ, এখানে মৌলবাদীদের একেবারে ভয়ঙ্কর উত্থান চলছে, তাণ্ডব চলছে, তাহলে গোটা পৃথিবীর সভ্য দেশগুলো কিন্তু সেই ন্যারেটিভই গ্রহণ করবে। এবং গ্রহণ করলে পরে সরকার কি মনে করে যে বাংলাদেশের কোনো সুবিধা হবে? অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি মনে করছে, সেটাই হলো আমার প্রশ্ন। তারা কি মনে করে যে সারা পৃথিবীর এগেনস্টে গিয়ে এই বাংলাদেশ নামক এই ছোট্ট দেশটা, যার সম্পদ নাই অথচ বিশাল জনগোষ্ঠী আছে, যেগুলো সিংহভাগ হলো কি, সিংহভাগ হলো অদক্ষ এবং যাদের বেসিক্যালি দক্ষতা খুবই কম, বিশাল একটা বেকার যুব সম্প্রদায় আছে এবং যেখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে যাওয়ার পথে। 5 আগস্টের পর থেকে শিল্প কলকারখানাগুলো যেভাবে বন্ধ হয়ে গেছে এবং আস্তে আস্তে যেভাবে ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা যেভাবে আস্তে আস্তে যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আগামী 6 মাস পরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি হবে? এখন এই সমস্ত চিন্তাভাবনা না করে যদি এখনও এই সরকার গোয়ার্তুমি করে যায়, তাহলে কিন্তু এই যে সরকার বারবার বলে না যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার নির্যাতন হয় নাই, হচ্ছে না, তাহলে এরা যে কত বড় ডাহা মিথ্যাবাদী সেটাই তো প্রমাণিত হবে, তাই না? আমি আবারও বলছি যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যদি কোনো পার্সোনাল উকিল যদি নাও দাঁড়ায় সাহস করে, অর্থাৎ কল্লা যাওয়ার ভয়, তাহলে এখানে সরকারের কিন্তু বিধান এটা যে ওই লোকটার পক্ষে একটা স্টেট লয়ার নিয়োগ করে দিবে, এটা কিন্তু সরকারের দায়িত্ব। তো এই কাজটা করেও অন্তত এই ঝামেলা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারতো। আর এদিকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এগুলো কোনো কেয়ার টেয়ার না করে, ভারত কিন্তু বসে আছে ওই 20 জানুয়ারির দিকে তাকিয়ে, যেদিন নাকি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবে, এবং এর পরে কিন্তু ভারত তার অ্যাকশন শুরু করে দিবে। এটা কি বাংলাদেশ জানে না? তখন বাংলাদেশের হঠাৎ গজিয়ে যে পাকিস্তান একেবারে অন্তরঙ্গ বন্ধু, এই পাকিস্তান কি বাংলাদেশের কোনো সাহায্যে আসবে? পাকিস্তান কি তখন এই আমেরিকার ছবল থেকে বাঁচানোর জন্যে আসবে? বাংলাদেশের মানুষের প্রতি বা বাংলাদেশটার প্রতি আমেরিকার কি কোনো মায়া মহব্বত আছে নাকি? না, আমেরিকার মায়া মহব্বত আছে যেখানে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, আয় উপার্জন করতে পারে, তাই না? তো বাংলাদেশের থেকে ভারতের বাজার তো অনেক বিশাল, তাই না? তো আর ওই বাংলাদেশ কিন্তু সেই অনুযায়ী খুব ছোট্ট একটা বাজার, 2-1 বিলিয়ন ডলারের মালও বাংলাদেশ আমেরিকা থেকে আনে না, বাট ভারত তো 100 বিলিয়ন ডলারেরও বেশি মালামাল, যন্ত্রপাতি এবং বিভিন্ন জিনিস আমেরিকা থেকে আনে, বিশাল বাজার, তাই না? একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসনে ভারতীয়দের আধিপত্য, হিন্দুদের আধিপত্য, আর বিশেষ করে এই যে তাদের যে ইন্টেলিজেন্সের যে প্রধান তুলসী গ্যাবার্ড, সে তো একজন কট্টরপন্থী হিন্দু এবং ইসকন সদস্য, তাই না? তো সেই ইসকন সদস্য যে নাকি আজকে থেকে আরও 3 বছর আগে এই বাংলাদেশের ব্যাপারে কিন্তু সে কিন্তু একটা পিটিশন দাখিল করছিল কংগ্রেসে। সেটা কি, তখন ওই যে দুর্গা পূজার মধ্যে ওই কোরআন রেখে হিন্দুদের উপর যে ঝাঁপিয়ে পড়া হয়েছিল এবং 3 জন মনে হয় যে ইসকন সদস্যকে পিটিয়ে মারা হয়েছিল, এবং তখন তুলসী গ্যাবার্ড ওই কাজটা করছিল এবং তখন সে ছিল একজন কংগ্রেস ওমেন বা কংগ্রেসম্যান। তো এখন সেই ইসকন সদস্য তুলসী গ্যাবার্ড এখন ইন্টেলিজেন্সের হেড, তার আন্ডারে সিআইএ, যে সিআইএ নাকি গোটা পৃথিবী দাবড়ে বেড়ায়, তাই না? কোথায় কোন সরকার ক্ষমতায় থাকবে আর কে থাকবে না এইগুলো তারা নির্ধারণ করে, রাইট? যেমন এই যে শেখ হাসিনার পতন, এর পিছনেও সিআইএর বিশাল ভূমিকা এবং প্ল্যান দীর্ঘদিন ধরে ছিল, সেটা আমরা এখন জানি। তো একই সঙ্গে এতগুলো ঝামেলা এই বাংলাদেশ সরকার কিভাবে মোকাবেলা করবে? আমেরিকাকে চটিয়ে বাংলাদেশ টিকে থাকতে পারবে? আমেরিকা কি মনে করে যে চায়নার কোলে আশ্রয় নেবে? চায়নাও তো আশ্রয় দিবে না, কারণ চায়নাও তখন ভারতকে চটাতে চাইবে না, কারণ চায়নার কাছেও ভারত বিশাল বাজার। আর ড্রামেটিক্যালি এই কিছুদিন ধরে চায়না এবং ভারতের যে সীমান্ত সমস্যাগুলো ছিল, এগুলো প্রায় মোর দ্যান 80% নিরসন হয়ে গেছে। তারা এখন শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে আছে। এখন তারা শান্তিপূর্ণ সহাবস্থান করে ব্যবসা বাণিজ্য করে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যেতে চায়। বাংলাদেশকে রক্ষার জন্যে বা বাংলাদেশের পক্ষ নিয়ে তারা তো ভারতকে চটাতে চাইবে না, এটা তো সহজ হিসাব না, নাকি? যেখানে লাভ বেশি চায়না তো সেখানেই যাবে।
তো বাংলাদেশ সরকারের কি এই টনক নড়ে না নাকি? এই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে অনেক খেলাধুলা হয়ে গেছে আমার মনে হয়। এখন মনে হয় গোয়ার তুমি ছেড়ে অ্যাটলিস্ট এখনও তাকে যদি ওই যে জামিন টামিন দেওয়ার ব্যবস্থা করা যায় উকিল টুকিল নিয়োগ দিয়ে, তাহলেও হয়তো বাংলাদেশ মুখ রক্ষা করতে পারে। কিন্তু যদি এই সামনে 1-2 তারিখে সম্ভবত আমি শুনলাম যে কোর্টে নাকি তার কেসটা উঠবে, এবং তখন যদি ঘটনা ওই আগের মতোই হয়, অর্থাৎ জামিন না হয়, কোনো উকিল যদি তার পক্ষে না দাঁড়াতে পারে বা সরকারও যদি ব্যবস্থা না করে, তাহলে বাংলাদেশের যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে আমি ঠিক জানি না। বাংলাদেশকে কিন্তু একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে দিতে পারে আমেরিকা, এবং অতঃপর আমেরিকা কিন্তু নানাবিধ নিষেধাজ্ঞা, স্যাংশন, এগুলো খালি ওই ব্যক্তি বিশেষের উপরেই জারি করবে তাই না, নানা রকম ব্যবসা বাণিজ্যের উপরেও জারি করবে। অন্তত ভারত অ্যাডামেন্টলি চেষ্টা করবে এই ধরনের একটা কিছু করার জন্যে, কারণ এছাড়া ভারতের কাছে বা সামনে বিকল্প আর কোনো কিছু আছে আমার কাছে তো মনে হয় না। অর্থাৎ এখানে আমেরিকা যদি নাও চায়, তুলসী গ্যাবার্ড যদি নাও চায়, তাহলে ভারত তারা একেবারে কি বলা যায়, অ্যাডামেন্টলি ডেসপারেটলি তারা কিন্তু আমেরিকাকে কনভিন্স করে তারা এই কাজটা করবে, এবং সেটা তারা করতে সক্ষম। কারণ নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল খাতির আছে, আর এদিকে তুলসী গ্যাবার্ড সে তো ইসকন সদস্য, আরও কয়েকজন হিন্দু আছে যারা নাকি ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে আছে। তো সব মিলে বিষয়টা তো কমপ্লিটলি ভারতের পক্ষে, তাই না? এখানে কোনো পয়েন্ট তো বাংলাদেশের পক্ষে আছে আমি অন্তত দেখি না। এত কিছুর পরেও বাংলাদেশ নামক এই একটা দেশ, যারা নাকি আসলে বলতে গেলে যে হতভাগা একটা দেশ, তারা কি কারণে কেন যে এত অ্যাডামেন্সি শো করতেছে এটা আমি ঠিক বুঝতে পারছি না। তো পাকিস্তানের সাথে সখ্যতা করে কিছু মিসাইল আনলো, কামান বন্দুক আনলো, তাতে বাংলাদেশের কি ফায়দা হবে আমি ঠিক এখনও বুঝতেছি না। এই পাকিস্তান বাংলাদেশকে আসলে ধ্বংস করার জন্য যে বাংলাদেশে ঢুকছে বা বাংলাদেশের সাথে খাতির পাতাচ্ছে, এইটা বোঝার জন্য তো বিশাল সমাজবিজ্ঞানী, রাজনীতিবিদ হওয়ার দরকার নেই। পাকিস্তানের ইতিহাস দেখলেই তো সেটা বোঝা যায়। এই পাকিস্তানের জানি দোস্ত ছিল কি তালেবান, তাই না? আফগানিস্তান, এখন সেই তালেবানদের সাথে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই না? তো এই পাকিস্তানকে কোলে নিয়ে, পাকিস্তান তো একটা কালো সাপ ছাড়া আর কিছুই না, তো কোলে অলরেডি নিয়ে ফেলছে। এখন এই পাকিস্তান তো সবল মারার জন্য উদ্যত হয়ে গেছে অলরেডি, এবং সম্ভবত মেরে দিবে। কখন মেরে দিবে কে জানে। পাকিস্তানের তো বাংলাদেশকে দেওয়ার কিছুই নাই, একমাত্র কিছু অস্ত্রপাতি আর ওই সন্ত্রাসবাদী রপ্তানি করা ছাড়া, এছাড়া কি আর কিছু আছে? তো পাকিস্তান তো 1971 সালের যে পরাজয়ের গ্লানির শোধ তারা নিবে বাংলাদেশের ধ্বংস সাধনের মাধ্যমে। ভারতের তো তারা কিছুই করতে পারবে না। তো ভারতের জুজুবুড়ির ভয় দেখিয়ে বাংলাদেশে ঢুকে বস্তুত তারা বাংলাদেশকেই ধ্বংস করবে, এটাই। তো বাংলাদেশের ভবিতব্য কি সেদিকেই যাচ্ছে? এটাই হলো প্রশ্ন। ধন্যবাদ।